ইন্টারনেটের নানাবিধ ঝঞ্ঝাটের পর আমি আবার রেকর্ড করে আপলোড করব বলেই মনস্থ করেছি। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমরা ছেলেবেলা থেকে একটা ছড়া পড়ে আসছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও তার কিশোর বয়সে লিখেছিলেন। তার প্রথম দুটি লাইন ছিল, দিনগণ মিনগণ দিন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। সেই দিন অবস্থায় থাকা মিনেরা যে বাংলা বাজারে ভোটের আগে একেবারে খোদ প্রধানমন্ত্রী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডুয়েলের উপজীব্য হয়ে দাঁড়াবে, এটা বাঙালি হিসেবে আমি কল্পনা করতেই পারিনি। আমরা ভাই ভাতে মাছে বাঙালি, মাছকে আমরা সত্যিই খুব ভালোবাসি। কিন্তু আজকে প্রধানমন্ত্রী হলদিয়া বন্দরের নিকটবর্তী জায়গায় দাঁড়িয়ে এই মৎস্য প্রকল্প এবং বাংলায় তার উন্নয়ন নিয়ে যে কথাগুলো বললেন, সেটা কিন্তু প্রণিধানযোগ্য। প্রথম কথা তিনি বললেন যে কেন্দ্রের এই ব্যাপারে যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আছে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তা পছন্দ করে না। ঠিক যেমন আয়ুষ্মান ভারত পছন্দ করে না, আরও কত কিছুই পছন্দ করে না। এটাও হচ্ছে তাদের অপছন্দের তালিকার উপরের দিকে থাকা একটা বিষয়। তাছাড়া তিনি এক্সপ্লেইন করেন যে দেশের অর্থনৈতিক উন্নতিতে মাছের উৎপাদন কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই পরিপ্রেক্ষিতে বলেন পশ্চিমবঙ্গবাসীকে যে আপনাদের পাশের রাজ্য বিহার আগে অন্য রাজ্য থেকে মাছ কিন্তু বিজেপি শাসনে এসে সেখানে মাছ উৎপাদন বেড়েছে এবং তারা এখন স্বয়ম্ভর। 10 বছর আগে আসামও অন্য রাজ্য থেকে মাছ আমদানি করত, এখন সেখানে উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং অন্য রাজ্যে তারা রফতানিও করছে। এই ডিজিটাল এজে একটা সুবিধে হলো, কোনো কথা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভেসে আসতে সে গোলার্ধের এ প্রান্ত থেকে ও প্রান্ত হোক, বেশি সময় লাগে না। হলদিয়ায় প্রধানমন্ত্রীর কথা বলেছেন শুনেই মিনাখার একটা সভা থেকে মুখ্যমন্ত্রী যে জবাব দিয়েছেন, সেই জবাবে কিন্তু প্রধানমন্ত্রীর তোলা অভিযোগের কোনো উত্তর নেই। এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই করেন না। তিনি তার সুবিধে মতো যেদিকে গেলে আলোচনাটাকে তার মতো করে পেশ করা যায়, তিনি সেই কাজটাই করেন। অতএব তিনি কি বললেন সেটাও একটু দু লাইনে বলে দিই। তিনি বললেন, মনে রাখবেন, যদি ওপার বাংলা থেকে ইলিশ না আসতো তাহলে আমরা এপার বাংলায় ইলিশ পেতাম না। ইলিশের প্রজনন বাড়াতে আমরা 2013 সালে ডায়মন্ড হারবারে একটি গবেষণা কেন্দ্র গড়ে তুলেছি। তিনি ভুলে গেছেন যে গঙ্গা আমার মা, এই নদীতেও একদা প্রচুর ইলিশ হতো। আজকে এই যে গঙ্গার মোহনায় আর ইলিশ হয় না বা ইলিশের উৎপাদন কমে গেছে, তার কারণটাও তো আসলে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানবেন, এটা বোধহয় একটু আমি বাড়াবাড়ি করে ফেলছি, ছেড়ে দিন। তিনি আরও বললেন যে মনে রাখবেন, ইলিশ উৎপাদনের প্রায় অর্ধেকই বাংলায় হচ্ছে। আগে হায়দ্রাবাদ থেকে মাছের ডিম আসতো, এখন বাংলাতেই 90% ডিম উৎপন্ন হচ্ছে। ভাবুন, প্রধানমন্ত্রীর কথায় কোনো ইলিশ মাছের উল্লেখ পেলেন? মাছের ডিম কোথা থেকে আসে না আসে সে প্রসঙ্গে তিনি কোনো কথা বললেন? অথচ বিতর্কটায় যোগ দিতে হবে, আবার অবান্তর কথাও বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাব সুলভ স্টাইলে খুব ভাবলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বিরাট টক্কর নিয়েছেন। সে ভাবুন, অবদের গোবাদে আনন্দ হয়। তারপরে তিনি এমন একটা কথা বললেন যেটা 2011 সাল থেকে আমরা শুনতে ক্লান্ত হয়ে আছি। আমরা চাই মাছের উৎপাদন বাড়ুক,
যাতে আমাদের আর হায়দ্রাবাদ থেকে মাছ এনে খেতে না হয়। এতে পরিবহন খরচও বেশি পড়ে। আমরা চাই বাংলার মৎস্যজীবীরাই নিজেরাই মাছ চাষ করে উৎপাদন বাড়াক এবং তার থেকে আয় করুক। এটা তো একটা উইশফুল থিঙ্কিং। ক্ষমতায় থাকার 15 বছর পরে এখনও যদি একজন মুখ্যমন্ত্রী বলতেই থাকেন যে আমরা চাই অমুক হোক, আমরা চাই তমুক হোক, এর তো কোনো শেষ থাকে না। এবং তারপরে তিনি একটা মৎস্যজীবী কার্ডের কথা বললেন, যার সঙ্গে উৎপাদনের কোনো সম্পর্কই নেই। এটা ঝড়ঝঞ্ঝায় আমাদের মৎস্যজীবীরা মাছ সমুদ্রে হারিয়ে গেলে এই কার্ডের দৌলতে তাদের সঠিক অবস্থানটা জানতে পারা যায়, কিন্তু এবং সেইভাবে তাদেরকে উদ্ধার করা যায়। এটা প্রযুক্তির হাত যশ। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব একটা করণীয় আছে বলে আমি কিছু মনে হয় না। কিন্তু সে যাই হোক, এরকম একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আপাত দৃষ্টিতে বিষয় নিয়েও বিজেপি আক্রমণ শানাচ্ছে, আর মাছ উৎপাদন নিয়ে পাল্টা আক্রমণ করছে। এটা কিন্তু একটা চমৎকার ভ্যালু অ্যাডিশন টু দিস ইয়ার্স ক্যাম্পেইনিং। এখন প্রাইম মিনিস্টার কি বলতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, আপনারা সকলে কি এ সম্পর্কে ওয়াকিবহাল? যারা মৎস্য দফতরে কাজ করেন অথবা সংশ্লিষ্ট টার্সিয়ারি সেক্টরে আছেন তারা হয়তো জানেন, কিন্তু আমি ধরে নিচ্ছি আমার দর্শকদের বেশিরভাগ জানেন না। এটা হচ্ছে একটা কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ স্কিম, যেটা 2020 সালে চালু হয়েছিল। এর লক্ষ্য হচ্ছে আমাদের মৎস্য উৎপাদনকে আধুনিক, লাভজনক এবং যত বেশি করে পারা যায় রফতানিমুখী করা। এখন 2024-25 সালের মধ্যে আমাদের টার্গেট প্রোডাকশন ধরা হয়েছিল 22 মিলিয়ন টন মাছ, আর বিনিয়োগ হয়েছিল 20,000 কোটি টাকা, যার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করা। এর মধ্যে সব ধরনের এন্টারপ্রাইজই আছে। অ্যাকোয়াকালচার আছে, যেটাকে বলে চাষভিত্তিক মৎস্য উৎপাদন, মেরিন ফিশারিজ আছে, সমুদ্রের মাছ ধরা, ফিশ হ্যাচারি এবং সিড প্রোডাকশন আছে, কোল্ড স্টোরেজ এবং সাপ্লাই চেন ইনফ্রাস্ট্রাকচার আছে, ফিশ প্রসেসিং অ্যান্ড ভ্যালু অ্যাডিশন আছে, ফিশারম্যান ওয়েলফেয়ার মানে বিমা, নিরাপত্তা, সহায়তা সব আছে। এর ফলে যারা যেসব মৎস্যজীবী সমুদ্রে গিয়ে মাছ ধরেন তারা যেমন উপকৃত হন, তেমনি যারা মাছের চাষ করেন এই ভেরিতে অথবা ছোট ছোট পুকুরে তারা উপকৃত হবেন। মাছ ব্যবসায়ী এবং প্রসেসিং ইউনিট উপকৃত হবে। সর্বোপরি একটা স্টার্ট আপ এখানে গড়ে উঠতে পারে, যারা শুধু রফতানি কেন্দ্রিক হয়ে বাণিজ্যটাকে প্রথম দিন থেকেই লাভজনক করতে পারে। এটা কেন করা হয়? কেননা গ্রামীণ অর্থনীতির একটা শক্তিশালী স্তম্ভ হলো মাছ, আর প্রোটিনের সহজলভ্যতা বাড়ানো এখন দুনিয়া জুড়ে সবাই বলছে মাছের চাইতে সহজলভ্য প্রোটিন আর কোথায় বা পাওয়া যাবে। আর 3, এই একটি ব্যবসায় বিশেষ করে চিংড়ি মাছ, লবস্টার, কাঁকড়া ইত্যাদিতে যে পরিমাণ বিদেশি মুদ্রা আয় করা সম্ভব, অনেক ব্যবসায় সেটা আদৌ সম্ভবই নয়। আর এই ডিমান্ড সাপ্লাইয়ের কোনো মার নেই, এর কোনো সিজনাল ভ্যারিয়েশন নেই, কোনো কিছু ঘটলে এটা আটকে যেতে পারে তা নেই। শুধু একটা স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপার আছে, যে এক্সপোর্টার সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে রপ্তানি করবেন তার কোনো চিন্তা করার কোনো কারণই নেই। এখন অনেক রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গ নয়, এই প্রকল্পের সুবিধে সব মৎস্যজীবী এবং মৎস্য চাষিদের কাছে পৌঁছচ্ছে না। এর পিছনে আমলাতান্ত্রিক জটিলতা একটা মস্ত বড় ফ্যাক্টর। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ফ্যাক্টর,
সেটা হলো রাজনৈতিক টানাপোড়েন, যেটা ছাড়া আমরা দুবেলা ভাত খেতেই পারি না। এখন দেখুন, এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এতে পশ্চিমবঙ্গ এ পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য 221 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর তার মধ্যে কেন্দ্র ইতিমধ্যেই 114 কোটি টাকা ছেড়ে দিয়েছে। আর রাজ্য খরচ করেছে কত দেন? 58 কোটি। বাকি টাকাটা কোন ভাতা দিতে, না পুজোর সময় ক্লাবগুলোকে পারিতোষিক দিতে, কোন খাতে চলে গেছে কেউ জানে না। এ রাজ্যে কোনো কিছুর অডিট হয় না বলে বলা মুশকিল যে কার উদরপিণ্ডি কোন বুধর ঘাড়ে চাপছে। অতএব প্রধানমন্ত্রীর একটা উদ্বেগ প্রকাশ করার বা আশঙ্কা প্রকাশ করার একটা সঙ্গত কারণ আছে। কেন্দ্রে 20,000 কোটি টাকার এত বড় একটা প্রকল্প আছে, এবং এটা হচ্ছে একটা ডিমান্ড বেসড প্রকল্প, ঠিক মানরেগা বা PMYA ইত্যাদি, গ্রাম সড়ক যোজনা ইত্যাদির মতো। অর্থাৎ রাজ্য তার ডিমান্ড জানাবে এবং সেই ডিমান্ডের সমর্থনে যা যা সাপোর্টিংস দেওয়ার দেবে, কেন্দ্র সেই মতো টাকাটা ধাপে ধাপে ডিসবার্স করবে। 60% টাকা দেবে কেন্দ্র, 40% দেবে রাজ্য। এখন এর সুবিধে নিয়ে বিহার অনেক দূর পৌঁছে গেছে, আসামও পৌঁছে গেছে, কিন্তু যেহেতু তাদের বেস লাইনটা খুব তলায়, অতএব একথা আমি বলছি না যে এই গ্রোথটাকে আপাত দৃষ্টিতে এক্সপোনেনশিয়াল মনে হলেও আসলে সেটা খুব একটা এক্সপোনেনশিয়াল নয়। পশ্চিমবঙ্গের বেস লেভেলটা মৎস্য উৎপাদনের যেহেতু অনেক উপরে, অতএব এখানে যে গ্রোথ যাই হোক না কেন সেটাকে ইনক্রিমেন্টাল মনে হয়, তার বেশি কিন্তু কিছু হয় না। তবুও সর্বোপরি যে সত্যটা থাকে সেটা হচ্ছে কেন্দ্র বরাদ্দ করে বসে আছে 221, ছেড়ে দিয়েছে 114, ব্যয় করতে পারলাম 58 কোটি। সেই সরকারের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মৎস্য প্রসঙ্গ বলে তুলেছেন বলে চোরের মায়ের বড় গলার মতো করে এত বড় বড় কথা বলবেন? আরে আগে হিসেব দিন। এই 58 কোটি টাকা মাত্র খরচ করেছেন 114 কোটি টাকার মধ্যে থেকে, সেই বাকি টাকাটা কেন্দ্রে কি ফেরত গেছে? না অন্য কোনো খাতে চ্যানেলাইজড হয়ে গেছে বা গায়েবই হয়ে গেছে? এই রাজ্যে তো সবই সম্ভব। এখন এই প্রেক্ষাপটটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আসল ইস্যুটা হচ্ছে কেন্দ্র বলছে আমরা টাকা দিচ্ছি, রাজ্য সরকার খরচা করতে পারছে না, আমরা কি করব? আর রাজ্য কি বলছেন জানেন? রাজ্য বলছে আমাদের নিজেদের মডেলেই দারুণ উন্নতি হচ্ছে, আমাদের এই প্রধানমন্ত্রী মৎস্য যোজনার কোনো প্রয়োজন নেই। ঠিক যেমন স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত আসতে দেবো না। স্বাস্থ্যসাথী যে কত বড় একটা বোগাস, মানুষকে ডিসেপশনে ফেলার ফন্দি ফিকির, সেটা যারা ব্যবহার করেন তারা জানেন। দেখুন, সরকারি হাসপাতালে চিকিৎসা তো এমনিতেই বিনা পয়সায় হয়, সেখানে স্বাস্থ্যসাথীর গুরুত্ব কী না গুরুত্ব কী এটা খুব বড় কথা নয়। আসল কথা হলো বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে, যেখানে সামান্য সচ্ছলতা থাকা মানুষ, বিশেষ করে তাদের যদি ইন্স্যুরেন্স থাকে, তারা দলে দলে দৌড়ে যান, কেননা বেটার চিকিৎসা পাবেন এই আশায়। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের গুরুত্ব ওই শরৎচন্দ্রের গল্পে বাড়িতে বিধবা পিসিমাকে যেভাবে অবহেলা করা হতো তার চেয়েও কম। সুতরাং এই যে স্বাস্থ্যসাথী 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 করে তিনি চেঁচিয়ে বেড়ান, এর কার্যত কোনো লজিক্যাল বেসিসই নেই। এখন এখানে আসল সমস্যাটা তার মানে দাঁড়াচ্ছে কি? আসল সমস্যাটা দাঁড়াচ্ছে যে পশ্চিমবঙ্গ এখনও তাদের নিজের যা প্রয়োজন
সেই তুলনায় আমরা এখনো পর্যন্ত মৎস্য উৎপাদন করতে পারছি না। এবং এই যে আমাদের ব্যর্থতাটা, সেটা শুধু তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা বললে ঠিক হবে না। এই ব্যর্থতার ইতিহাসটা ধারাবাহিক। 1977 থেকে 2011 পশ্চিমবঙ্গে একজন মন্ত্রী এই মৎস্য দপ্তরের দায়িত্বে ছিলেন, তার নাম ছিল কিরণময় নন্দ। এখন তিনি অবশ্য লাল টুপি পরে মুলায়ম পুত্রর সঙ্গে সমাজবাদী পার্টি করতে চলে গেছেন উত্তরপ্রদেশে। কিন্তু যখনই দেখা হতো তখন তিনিও এই কথা বলতেন যে হ্যাঁ, আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা মিসম্যাচ আছে বটে, কিন্তু আমরা অচিরেই সেটাকে ফিল আপ করে দেবো। সেই ছোটোবেলা থেকে শুনছি, আজ পর্যন্তও সেটা সম্ভব হয়নি। এখন কেউ যদি বলে তাই বলে কি আমাদের প্রোডাকশন বাড়েনি? অফকোর্স বেড়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা এখনো পর্যন্ত সেলফ সাফিসিয়েন্ট। তাই যদি হবে তাহলে আমরা কোন কোন রাজ্য থেকে এগুলোকে আনি জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার মধ্যে শুধু যে অন্ধ্রপ্রদেশ আছে তা নয়, আমরা বিহার এমনকি গুজরাট থেকেও মাছ আমদানি করি। গুজরাট, মাছ মেলাইন গুজরাট, যে গুজরাটে গুজরাটি মহল্লায় মাছ খাওয়াটা বিশেষ লোকে পছন্দ করে না। এখন এর মধ্যে নিজের প্রয়োজন মেটাতে পারে না পশ্চিমবঙ্গ, তার মধ্যে একটা অংশ তারা আবার এক্সপোর্ট করে। তাহলে যে অংশটা এক্সপোর্ট করে সেটা, সেই গ্যাপটা অ্যাডেড হয় টু দ্য রিয়েল গ্যাপ। এখন এরা বলছেন যে আমাদের আর মাত্র 1 লাখ টন আনতে হবে, আর এরা এক্সপোর্ট করেন কত? প্রায় 1.25 লাখ থেকে 1.5 লক্ষ টন। তার মানে রিয়েল গ্যাপ কত? 2 থেকে 2.5 লাখ টন। আর বলে যাচ্ছেন আমরা চেষ্টা করছি, আমরা এই করেছি, আমরা সেই করেছি। আরে বাবা, পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে যদি মাছ খাওয়ার জন্য বাজারে গিয়ে অন্ধ্রের চালানি মাছ কিনতে হয়, তাহলে বাঙালির না আত্মহত্যার ইচ্ছে ছাড়া আর কোনো ইচ্ছে জাগে না। সুতরাং এই কোনো উৎপাদন নিয়েই আমার ধারণা এই সরকারের কোনো কথা বলা উচিত নয়। মৎস্য উৎপাদন নিয়ে তো নয়। এটা তো গেল অর্থনীতি এর দিক। দেখুন, নরেন্দ্র মোদী যেহেতু নরেন্দ্র মোদী, অতএব তিনি বিনা কারণে হলদিয়ায় দাঁড়িয়ে কিন্তু মৎস্য উৎপাদনের প্রসঙ্গ টানেননি। তিনি জানেন যে বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে এই নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী সর্বত্র বলে বেড়াচ্ছেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা মাছ, মাংস, ডিম কিছুই নাকি আমাদের খেতে দেবে না। দেখুন, গাঁজাখুরি গপ্প বলার একটা সীমা থাকে, কিন্তু মমতা মনে করেন যে তার মুখনিসৃত যে কোনো নস্ট্রাডামাসের মতো সাবধান বাণী বা সচেতন করে দেওয়ার বাণী মানুষ গপ গপ করে গিলবে। তিনি এখনও বুঝে উঠতে পারেননি যে এইসব ছেঁদো কথায় বাঙালি আর ভুলবে না। তার কারণ কত ধানে কত চাল, সেটা একটা ক্লিকেই মানুষ আজকে জেনে যায়। এ কথা ঠিক যে হিন্দুরা যেসব জায়গাকে পবিত্র স্থান বলে মনে করে, সেখানে তারা মাছ, মাংস, ডিম এসব খাওয়া অ্যালাউ করে না। এখন সেটা যেমন হরিদ্বারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সত্য। কুম্ভ মেলা কভার করতে গিয়ে পক্ষকাল আমাকে সেখানে থাকতে হয়েছিল। আমি তখনই আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিল এই আমনতল্লার, যেখানে 4 বেলা ভেজিটেরিয়ান ছাড়া আর কিছুই জোটে না। আমার প্রায় ত্রাহি মধুসূদন অবস্থা হয়েছিল। একই অবস্থা হয়েছিল সমরেশ বসুরও। ঠিক একইভাবে আপনি যদি আজকে বেনারসে যান, মথুরায় যান, বা কোনো বড় বড় সত্যিকারের
বড় পবিত্র হিন্দু ধর্মস্থানে যান, তার ধারে কাছে আপনি এটা খেতে পারবেন না। আর ইদানিং যে প্রবণতাটা দেখা যাচ্ছে, যে যখন কোনো বড় হিন্দু ফেস্টিভ্যাল হয়, তখন কিছু কিছু অত্যুৎসাহী বিজেপি শাসক অবশ্যই একটা টেম্পোরারি হলেও মাছ মাংস খাওয়ার উপরে ব্যান ঘোষণা করে দেয়। কিন্তু ডিমের উপর ব্যান হয়েছে এই রকম আজগুবি কথা আমি কখনো শুনিনি। এই ডিমটা কার ডিম, কোন ডিমের কথা তিনি মুখ্যমন্ত্রী বলছেন, এই ডিম কারা প্রসব করে, মুরগি, হাঁস না তৃণমূলীরা, কোনোটাই তো আমরা জানি না। কিন্তু ডিম আমি দেখেছি যারা বহু অবাঙালি আদতে ভেজিটেরিয়ান, তারা কিন্তু এগেটেরিয়ান। তারা আর কিছু না খান, মাছ মাংস না খেতে পারেন, ডিমটা অবশ্যই খেতেন। সুতরাং ডিম ব্যান করে দিলে ভারতবর্ষে মোটামুটি আমরা সকলেই মারা পড়ব। কিন্তু এই ঢপবাজির মধ্যে আমি যাচ্ছি না। যেহেতু নরেন্দ্র মোদী জানতেন যে এই রকম একটা অপপ্রচার তাদের সম্পর্কে ক্রমাগত করে যাওয়া হচ্ছে, ফলে তিনি সেই অপপ্রচারের জবাব না দিয়ে প্রধানমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা বক্তব্য রাখলেন। কিন্তু যে বক্তব্যের একেবারে মূল কেন্দ্রে রইল মাছ। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে মাছ আর বিজেপি এর মধ্যে কোনো সংঘাত নেই। মাছ এবং অন্য কোনো রাজনৈতিক দলেরই সঙ্গে এই যে একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য, তার কোনো সংঘাত থাকারই কথা না, নেইও। গুজরাট যে মাছ প্রডিউস করে তার অনেকখানি তাদের ডোমেস্টিক কনজামশনে লাগে না, ফলে তারা অন্যত্র চালান করে দেয়। তাই বলে কি গুজরাটে মৎস্য চাষ ব্যান্ড হয়ে গেছে? মধ্যপ্রদেশে ব্যান্ড হয়েছে, উত্তরপ্রদেশে ব্যান্ড হয়েছে। উত্তরপ্রদেশ টুডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেজর ফিশ প্রডিউসিং স্টেট। সুতরাং প্রধানমন্ত্রী যেটা চেষ্টা করলেন সেটা হচ্ছে এই যে বিজেপি এলে আগে যেমন তিনি মুসলিম মহল্লায় বলতেন আপনাদের সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, কি করবে আপনাদের কোনো ধারণা নেই, এখন মরিয়া হয়ে গিয়ে তিনি মাছ মাংস আর ডিমের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করেছেন। এই টুপি বাঙালি কখনো খাবে বলে আমার অন্তত মনে হয় না। আপনারা কি মনে করেন দয়া করে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি ভুল ভেবে থাকি তাহলে ভুলটা শুধরে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।